আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা আগামী 15 তারিখে তোমরা ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ের যে ইংরেজি ফার্স্ট পার্ট যে পরীক্ষাটা দেবে, সো সেটার জন্য আজকের এই ক্লাসটি। এবং আজকের এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের ইংরেজি কোশ্চেন, একটা বোর্ডের প্রশ্ন সমাধান করব এবং এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে তোমরা বিভিন্ন কোশ্চেন নিজে থেকে সলভ করতে পারবে ইনশাল্লাহ। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। যারা আজকের ক্লাসটি মিস করবে, অর্থাৎ এই প্রশ্নটির উত্তর মিস করবে, তারা কিন্তু অনেক বড় একটা ভুল করে বসবে। সুতরাং তোমাদের কাজ হবে যে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার। ওকে, আর তোমরা হচ্ছে সাথে খাতা কলম নিয়ে বসতে পারো। আর হচ্ছে তোমরা যদি প্রত্যেকটা এরকম পরীক্ষায়, অর্থাৎ প্রত্যেকটা পরীক্ষার আগে এরকম সাজেশন ক্লাস সহ এরকম ক্লাস পেতে চাও, সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া ইংরেজিতে তোমরা কিভাবে তোমাদের সবগুলো কমন না আসলেও কিভাবে তোমরা এ প্লাস তুলতে পারবে, অর্থাৎ 100-তে 100 মার্ক করতে পারবে, সেই বিষয়ে আমার একটি ভিডিও আছে। সেটা তোমরা কমেন্টে চেক করো, প্রথম কমেন্টেই হচ্ছে তোমরা সেই লিঙ্কটা পেয়ে যাবে। সেখানে ক্লিক করে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা দেখলে তোমরা নিজে নিজেই সবকিছু সমাধান করতে পারবে। সো দেখো, আমাদের প্রথম যে গল্পটা এসেছে এখানে, দেখো এখানে বলা হয়েছে মে ডে, যে গল্পটা আছে সেই গল্পটা কিন্তু এখানে পুরোপুরি ভাবে দেওয়া হয়েছে। সো তোমরা কি করবা, পুরো গল্পটা একবার পড়ে নিবা। ওকে, সো পুরো গল্পটা আশা করি তোমাদের পড়া আছে। না পড়া থাকলে তোমাদের বই থেকে অথবা এখান থেকে পুরোটা একবার পড়ে নিতে পারো। আমি একটু পড়ে দিচ্ছি যে মে ডে or ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড অন May 1 all over the world today to commemorate the historical struggle and sacrifice of the working people to establish an 8-hour workday. It is a public holiday in almost all the countries of the world. So যাই হোক, তোমরা প্রথম শেষ পর্যন্ত এটা পড়ে নিবা। পড়ে নেওয়ার পরে এবার তোমাদেরকে প্রথমেই হচ্ছে 1 নম্বর করতে হবে। এই সিন প্যাসেজ থেকে 1 নম্বর যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে সেগুলোর অ্যান্সার করতে হবে। দেখো এখানে কি আছে, এ নম্বরে বলা হয়েছে দ্য ওয়ার্ড কমেমোরেট ইউজড ইন দ্য প্যাসেজ মিনস। তো এই কমেমোরেট শব্দের অর্থ কি, যেটা প্যাসেজে ব্যবহার করা হয়েছে? তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বর, অর্থাৎ রিমেম্বার। কমেমোরেট মানে হচ্ছে স্মরণ করা বা রিমেম্বার। আচ্ছা, বিয়ে বলা হয়েছে দ্য প্রিভেইলিং ওয়ার্ক আওয়ার অফ দ্য ওয়ার্কার্স হ্যাড বিন ভেরি। এটার অ্যান্সার হবে 3 নম্বর, অর্থাৎ লেন্দি। হ্যাড বিন ভেরি লেন্দি, অনেক দীর্ঘ সময় হয় এটা। সি নম্বরে বলা হয়েছে হোয়ার ইজ মেড এ অবজার্ভ টুডে। সো এটা 1 নম্বর হবে, অর্থাৎ অল ওভার দ্য ওয়ার্ল্ড। ডি নম্বরে বলা হয়েছে দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স অন। এটা হবে হচ্ছে 3 নম্বর। ওকে, সো এটা হবে কি 3 নম্বর, May 3, 1886। আচ্ছা, এটা ডি নম্বরে 3। আচ্ছা, ই নম্বরে দেখো হুম ডাজ ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট। তাহলে ই এর অ্যান্সার হবে হচ্ছে 3 নম্বর, অর্থাৎ ওয়ার্কার্স। ওকে, ওয়ার্কার্স ডাজ ট্রেড ইউনিয়ন রিপ্রেজেন্ট। এক নম্বরে বলা হয়েছে ইন দ্য র্যালি দ্য লেবার লিডার্স ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স। সো এটারও 3 নম্বর হবে অ্যান্সার, নট টু সারেন্ডার টু দেয়ার বসেস, অর্থাৎ তাদের বসের সামনে সারেন্ডার করতে বারণ করা হয়েছিল। জি নম্বরে বলা হয়েছে ক্লাবস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন। সো এটার অ্যান্সার হবে আইভি নম্বর, অর্থাৎ 4 নম্বর, অর্থাৎ স্ট্রাইকার্স, আপন স্ট্রাইকার্স। আচ্ছা, এর পরবর্তীতে 2 নম্বর দেখো অ্যান্সারিং ফলোইং কোশ্চেন, অর্থাৎ তোমরা যে গল্পটা পড়লে, সিন প্যাসেজটা পড়লে, সেখান থেকে এই 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কি হোয়াট ডাজ মে কমেমোরেট। এরপরে হচ্ছে হোয়েন অ্যান্ড হোয়ার ডিড দ্য হিস্টোরিক ইভেন্ট অফ May 1 টেক প্লেস। এরপরে সি নম্বরে বলা হয়েছে হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার স্ট্রাগল ফর। ডি নম্বরে বলা হয়েছে হোয়াট হ্যাপেন হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স। ই নম্বরে বলা হয়েছে হোয়াট ইন্সপায়ার্ড দ্য ওয়ার্কার্স জয়নিং দ্য প্রোটেস্ট। তাহলে এগুলোর অ্যান্সার তোমরা নিজে থেকেই করতে পারবা যদি তোমরা গল্পটা কি করতে পারো, ভালোভাবে পড়তে পারো। সো গল্পটা পড়লে এটা তোমরা নিজে থেকেই করতে পারবা। কিভাবে করবা সেক্ষেত্রে আবারও বলতেছি, কমেন্টে দেওয়া লিঙ্কের ভিডিওতে ক্লিক করে তোমরা নিজে থেকেই কিভাবে সমাধান করতে পারবে সে বিষয়ে জানতে পারবে। এছাড়া আজকের এই ভিডিওতে আমরা এই 2 নম্বর প্রশ্নের অ্যান্সার গুলো একটু পরে দেখবো। ওকে, সো এগুলো একটু পরেই দেখতেছি, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপরে দেখো 3 নম্বরে হচ্ছে তোমাদের আরো একটা সিন প্যাসেজ থাকবে। সো এই সিন প্যাসেজের আন্ডারে তোমাদের হচ্ছে কিছু শূন্যস্থান থাকবে এবং এই শূন্যস্থানে সুইটেবল ওয়ার্ড বসাতে হবে। একটু খেয়াল করো, এখানে যে প্যাসেজটা আছে যে ফিশ পপুলেশন ইজ ইন সিরিয়াস ডেঞ্জার ফ্রম গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ ইজ ইনক্রিজিং দ্য ওয়াটার টেম্পারেচার ইন রিভার্স লেকস অ্যান্ড সিজ. This means there is a less food and oxygen available for fish. It also means the fish may not grow fully and may have fewer fish fries. Some fishes will become extinct in temperature rise even by 1 or 2 degrees Celsius. এরপরে দেখো কি বলা হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ ইনক্রিজ দ্য প্রেশার অন ফিশ পপুলেশন। ফিশেস আর ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ভ্যালুয়েবল বায়োলজিক্যাল অ্যাসেটস।
এরপরে কি 40% of people in the world eat fish as their main source of protein. If we fail to reduce greenhouse gas emission, we will increase the pressure on fish. As a result, people who depended on fish will suffer from hunger and poverty. এখন এই যে গল্পটা পড়লে এখান থেকে তোমাদের এই শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। দেখো ইট ইজ এ নম্বরে কি হবে, সো এ নম্বরে বসবে হচ্ছে ফাউন্ড। ওকে, সো তোমরা যদি এখানে ফাউন্ড শব্দটা ইউজ করো তাহলে দেখবে বাক্যটা ভালো হচ্ছে। সো দেখো ইট ইজ ফাউন্ড, FOUND, ফাউন্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ, বি নম্বরে হবে হচ্ছে ইনক্রিজিং। ওকে, সো ইনক্রিজিং বসালে এই বাক্যটা কিন্তু সঠিক হয়। তাহলে দেখো ইট ইজ ফাউন্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট গ্লোবাল ওয়ার্মিং ইজ ইনক্রিজিং এ গ্রেট থ্রেট টু ফিশ পপুলেশন। এরপরে দেখো সি নম্বরে যেটা বসবে সেটা হচ্ছে ডিউ। তাহলে দেখো DUE, তাহলে দেখো ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং ফুড প্রোডাকশন অ্যান্ড অক্সিজেন। ডি নম্বরে বসবে হচ্ছে সাপ্লাই, সাপ্লাই SUPPLY, সাপ্লাই ইন ওয়াটার ডিক্রিজ। অ্যাজ এ রেজাল্ট সাম ফিশ মে বি এক্সটিংক্ট। ই নম্বরে বসবে হচ্ছে সুন, SOON, মানে হচ্ছে শীঘ্রই। ওকে, মানে এক্সটিংক্ট সুন। আচ্ছা, এই ছিল হচ্ছে কি তোমাদের হচ্ছে 3 নম্বর যে গল্পটা আছে এই গল্প থেকে এই হচ্ছে শূন্যস্থান পূরণ। এর পরবর্তীতে তোমাদের হচ্ছে একটা আনসিন প্যাসেজ থাকবে। এখানে কি আছে, জীবনানন্দ দাশ থেকে একটা আনসিন প্যাসেজ আছে। এই প্যাসেজটা তোমরা নিজে নিজেই পড়বা। সো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিডিওটা স্কিপ করে তোমরা কি করবা, এটা সরি স্কিপ না, পজ করে তোমরা এই পুরো প্যাসেজটা একটু দেখে নিবা। সো দেখে নেওয়ার পর এখন তোমাদেরকে কি করতে হবে, এই ইনফরমেশন ট্রান্সফার অর্থাৎ 4 নম্বরের কাজটা করতে হবে। 4 নম্বরে ওই যে তোমরা আনসিন প্যাসেজটা পড়লে সেখান থেকে কিছু ইনফরমেশন এই ফাঁকা জায়গাগুলোতে লিখতে হবে। তাহলে একটু খেয়াল করো, আমরা যদি প্রথমটা একটু খেয়াল করি, বলা হয়েছে যে জীবনানন্দ দাশ অ্যাক্টিভিটিস হচ্ছে বর্ন হোয়ার, মানে কোথায়, কোথায় তিনি জন্মগ্রহণ করেন, তিনি বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করেন, কিন্তু হচ্ছে হোয়ার মানে কোথায়। আর এখানে সময় অর্থাৎ হোয়েন মানে কি সময় চাওয়া হয়, তাহলে সময় দেওয়া আছে 1899। তাহলে এখন তিনি কোথায় জন্মগ্রহণ করেন, সো তিনি কিন্তু হচ্ছে বরিশালে জন্মগ্রহণ করেন। তাহলে এখানে তুমি জাস্ট বরিশাল লিখে দিলেই 1 মার্ক পেয়ে যাবে। এরপরে দেখো হি MA, অর্থাৎ হি মানে কি, এখানে হচ্ছে হু হট বলতে বোঝাচ্ছে এখানে যে কোনো ব্যক্তির নাম বোঝাবে, অ্যাক্টিভিটিস মানে তার কার্যক্রম, হোয়ার মানে এখানে শুধু স্থানের নাম, হোয়েন মানে এখানে শুধু সময়ের নাম। দেখো হি, এরপরে কি অ্যাক্টিভিটিস কি MA, অর্থাৎ তিনি MA ডিগ্রি লাভ করেন। হোয়ার মানে কি ইংলিশে, ইংলিশে MA ডিগ্রি লাভ করেন। এখন হোয়েন মানে কত সালে সেটা চাওয়া হয়েছে। তাহলে তিনি, তোমরা যদি গল্পটা পড়ে থাকো তাহলে দেখবা ওখানে লেখা আছে ইন 1921, অর্থাৎ 1921 সালে। তাহলে এখানে সেটা লিখে দিলেই তোমাদের কিন্তু অ্যান্সারটা ফুলি ভাবে হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো হু বা হোয়াট, এখানে দেখো কেরিয়ার, এরপরে কি অ্যাক্টিভিটি চাওয়া হয়েছে, অর্থাৎ কেরিয়ার কি কাজ করেছিল কলকাতা সিটি কলেজ ইন 1922, অর্থাৎ 1922 সালে কলকাতা সিটি কলেজে তার কেরিয়ার কি হিসেবে কাজ চালিয়েছিল। তাহলে এইখানে হচ্ছে তোমাদের যদি গল্পটা পড়ে থাকো দেখবে এখানে লেখা আছে হচ্ছে প্রফেসর অফ ইংলিশ, প্রফেসর অফ ইংলিশ। তোমরা গল্পটা পড়লে নিজে থেকেই পারবা এগুলো। ওকে, সেখানে বসবে প্রফেসর অফ ইংলিশ। এরপরে দেখো এখানে দেওয়া নেই, সো দেখো মাইগ্রেশন, এরপরে হোয়ার মানে কোথায়, এখানে হচ্ছে জায়গার নাম চাইছে ইন 1947। তাহলে তোমরা কি করবা, ওই গল্পে দেখবা 1947 এর কথা কোথায় লেখা আছে, সেখানে কিন্তু এই হোয়ার এর অ্যান্সারটাও দেয়া আছে। সো সেখানে দেয়া আছে হচ্ছে ইন্ডিয়া। ওকে, তোমরা পড়লে বুঝতে পারবে ইন্ডিয়া। এরপরে দেখো ভি নম্বরে এখানে কি চাওয়া হয়েছে, এখানে চাওয়া হয়েছে হচ্ছে হু বা হট, অর্থাৎ এখানে কারোর নাম চাওয়া হয়েছে। অ্যাওয়ার্ড ইন 1953, তাহলে 1953 সালে কে পুরস্কার পায়, তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে রবীন্দ্র পুরস্কার। অর্থাৎ কি পুরস্কার, হু মানে কি, হু মানে হচ্ছে ব্যক্তির নাম আর হট মানে হচ্ছে কি, তাহলে এখানে বোঝাচ্ছে যে কি পুরস্কার পেয়েছিল, তাহলে রবীন্দ্র পুরস্কার। আর যদি তুমি হু ধরো অর্থাৎ কে পুরস্কার পেয়েছিল, তাহলে তোমাকে লিখতে হবে জীবনানন্দ দাশ। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে কি বলা হয়েছে যে এই যে আনসিন প্যাসেজটা পড়লে জীবনানন্দ দাশ সম্বন্ধে, তার এই আনসিন প্যাসেজ থেকে রাইট এ সামারি, অর্থাৎ তোমাকে একটা সামারি লিখতে হবে। সো এটা হচ্ছে 10 মার্ক, এই ছোট্ট একটা কাজে আছে। কিভাবে সামারিটা লিখবা সেটা একটু পরে দেখাচ্ছি, অর্থাৎ সামারিটা কিভাবে লেখা আছে। তাহলে 2 এর অ্যান্সার এখনো আমাদের বাকি আছে, 5 এর অ্যান্সার বাকি থাকলো, এবং 6 যে কলাম ম্যাচিং এগুলো দেখতে পাচ্ছ এটারও অ্যান্সার আমরা বাকি রাখলাম একটু পরে। এই 3টা প্রশ্নের অর্থাৎ 2, 5, 6 এগুলো অ্যান্সার দেখে নেব। বাট তোমরা কি করবা, এই যে প্রশ্নগুলো আছে না, এই প্রশ্নগুলো একটু দেখে নেবা যে প্রশ্নে কি কি আছে, কেননা পরবর্তীতে আর প্রশ্ন কিন্তু আমরা আর দেখবো না। এরপর দেখো সাথে কি বলা হয়েছে যে রিঅ্যারেঞ্জিং, এটা তোমরা সবাই জানো যে, আচ্ছা এটা কিভাবে তোমরা নিজে থেকেই করতে পারবা, সেজন্য আবারও বলতেছি কমেন্টে দেয়া ভিডিও লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। তো এবারে
একটু খেয়াল করো, এখানে হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জিং থাকবে। এখন এখানে কোনটা আগে বসবে কোনটা পরে বসবে আমি জাস্ট সেটা বলে দিচ্ছি, তোমরা এটা মিলে নেবে। সো প্রথমে বসবে হচ্ছে বি নম্বরটা, প্রথমে কি বসবে বি নম্বর, এরপরে বসবে হচ্ছে ডি নম্বর, এর পরবর্তীতে বসবে হচ্ছে সি নম্বর, আচ্ছা এর পরবর্তীতে বসবে হচ্ছে এফ নম্বর, ওকে। আচ্ছা এফ এর পরে বসবে হচ্ছে এইচ নম্বর, দেন বসবে হচ্ছে জি নম্বর। আচ্ছা এগুলো শেষ হলো, এর পরবর্তীতে বসবে হচ্ছে এ নম্বর এন্ড লাস্টে বসবে হচ্ছে ই নম্বর। তোমরা মিলে নেবে কোনটা থেকে কোনটা কি কি হলো, ওকে। সো তোমরা লিখেও নিতে পারো। তাহলে এই হচ্ছে এর পরবর্তীতে রাইটিং টেস্ট, এটা আমরা করব না, রাইটিং টেস্ট নিয়ে অন্য একটা ভিডিও আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। সো এখন আমরা কি করব, 2 5 6, 2 5 6 এই যে প্রশ্নগুলো বাকি ছিল এই প্রশ্নগুলোর একটু অ্যান্সার গুলো দেখে নেবো, ওকে। সো দেখো প্রথমেই আমরা হচ্ছে 2 নম্বর যে প্রশ্নগুলো ছিল আশা করি তোমাদের মনে আছে, সেখান থেকে এ বি সি ডি ই সবগুলোর অ্যান্সার এখানে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো। সো এখানে প্রথম যে প্রশ্নটার উত্তর সেটা হচ্ছে মে ডে কমেমোরেটস দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইস অফ দ্য ওয়ার্কিং পিপল টু এস্টাবলিশ অ্যান 8 hour ওয়ার্ক ডে, ওকে। বি নম্বরের অ্যান্সার হবে দ্য হিস্টোরিক ইভেন্টস অফ May 1st টুক প্লেস ইন 1886 নিয়ার দ্য MC Cormick Harvester Company in Chicago to establish an 8 hour workday. C number answer হবে the worker struggled for the demand of an 8 hour workday. D number answer হবে when the policemen attacked the strikers on one of them was killed instantly. 5 or 6 others were seriously wounded and many others were injured. E নম্বরের অ্যান্সার হবে the speeches of the labor leaders inspired the workers to gain their rights. They urged the workers to stand together to go on with their struggle and not to surrender to their bosses. So about 6,000 workers joined the protest really. So এই হচ্ছে আমাদের 2 নম্বর ABCD প্রশ্নের উত্তর। এর পরবর্তীতে 5 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে সামারি লিখুন। সো এই সামারিটা এখানে কিন্তু তোমাদের লেখা আছে, প্রায় 10টি বাক্যের মতো দেওয়া আছে, এইভাবে লিখলে তোমরা 10-এ 10 পাবা। এছাড়া ভালোভাবে লিখতে চাইলে কমেন্টে দেওয়া ভিডিওর লিংকে ক্লিক করে ভিডিওটা দেখে নিও। এর পরবর্তীতে 6-এর অ্যান্সার দেখতে পাচ্ছ, তোমরা এটা মিলে নিবা যে কোনটা থেকে কোনটা হয়ে গেল। তোমরা হচ্ছে প্রশ্নেতে যেভাবে দেখেছিলা তোমরা জাস্ট তোমাদের খাতায় এ প্লাস কোনটা বসে, ধরো আই বসে, তো আই প্লাস 3 নম্বর কলামে যেটা বসে সেটা লিখবা, ওকে। সো এটা লিখলেই হয়ে যাবে, আর এখানে তোমরা এটা দেখে দেখে ওইটা পূরণ করতে পারো। সো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবে। আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপের পাশে থাকবে, সবকিছু লিংক ডেসক্রিপশনে। আল্লাহ হাফেজ।